নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, ধরুন তো যদি কয়েক মুহূর্তের জন্য সত্যি এমন ওলট পালট হয়ে যেত। ওলট পালটটা কি আপনি ভাবছেন যে কি ওলট পালটের কথা বলছি? ধরে নিন যেমন আজকের ছবিটা, কেন্দ্রের নেতা বাংলায় আর বাংলার নেতা কেন্দ্রে। অর্থাৎ আজকে অমিত শাহ আসলেন বাংলায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন দিল্লিতে। অদ্ভুত না? তো এই অদল বদলের পরিস্থিতিটা এই মুহূর্তে চলতে থাকবে নিশ্চয়ই, কারণ ভোট সামনে আছে। তবে সত্যিকারের ভোট রাজনীতিতে কতটা অদল বদল হবে সেটা এখন বড় প্রশ্ন। তৃণমূল বলছে কোনো বদলের সম্ভাবনা নেই, বরঞ্চ গতবারের থেকে একটা আসন তারা বেশি পাবে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থান। আর অন্যদিকে আজকে বিজেপির তরফে দাবি করা হলো 50%-এর ওপরে আসন পাবে, অর্থাৎ মেজরিটি থাকবে এই পশ্চিমবঙ্গে। অর্থাৎ 50%-এর ওপর মানে ম্যাজিক ফিগারের থেকে একটা বেশি। তার মানে ঘুরিয়ে যদি এই কথাটাকে বলি, তাহলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, একক কারোর সঙ্গে জোট করে নয়, একক সংখ্যাগরিষ্ঠতা করে সরকার তৈরি করতে যাচ্ছে। এবার যদি আপনি বলেন যে ভোটের আগে এই যে জোট ঠোট এইগুলো কি হবে, খুব পরিষ্কার, বিজেপির সঙ্গে কারোর জোটের কোনো সম্ভাবনা নেই। তৃণমূল কংগ্রেস যে জায়গাটায় রয়েছে, তৃণমূল কংগ্রেসও একাই লড়াই করবে। অন্যদিকে তৃতীয় পক্ষে, কারণ যেহেতু আজকে কংগ্রেস মুখপাত্র, আজকে সিপিএমের মুখপাত্র আমাদের সঙ্গে থাকবেন, সেই কারণের জন্য অন্যদিকে কিন্তু একটা জোট হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হচ্ছে, প্রবলভাবে। বাম নেতারা বলছেন যে আমাদের কাছে সব থেকে বড় শত্রু হচ্ছে বিজেপি, সব থেকে বড় শত্রু। আর যেহেতু সেই বড় শত্রু রাজ্যে তৃণমূলকে প্রমোট করে, তার জন্য তৃণমূল আমাদের রাজ্যের বড় শত্রু। মানে এখন যারা খুব ভালো সমীকরণ না জানেন, তাদের কাছে অঙ্ক সব গোলমাল হয়ে যাবে। কে কার সঙ্গে আছে, কে কার দিকে তাকিয়ে রয়েছে, কার সঙ্গে কি গোপনাতাত রয়েছে। অনেকে তো আবার বলছেন যে এই মুহূর্তে অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার পেছনেও নাকি অন্য কোনো রসায়ন আছে। ভাবুন তো দেখি, একটা অ্যাঙ্কারের পক্ষে, একটা নিউজ হাউসের পক্ষে এত ডিপ অ্যানালিসিস করা সম্ভব? কোথায় কোন ইকুয়েশনে কে কোথায় যাচ্ছে, এটা নিয়ে যদি সবাই এখন প্রশ্ন তুলতে শুরু করেন, আমরা করি কি? আমরা সেই জন্য ছবিগুলো দেখাই, ঘটনাগুলো দেখাই। তবে এই যে সফর সঙ্গী হয়ে যাওয়া, এটা নিয়ে আজকে কিন্তু অমিত শাহ মারাত্মক অভিযোগ তুললেন। আনন্দপুরের এই বিরাট অগ্নিকাণ্ড এবং প্রায় 30 জন মানুষের, 27 জন মানুষের মৃত্যু, 25 জনের তো সন্ধান পাওয়াই গেছে, আর 2 জন এখনও নিখোঁজ আছে। এই সংখ্যাটা নিয়ে বড় প্রশ্ন তুললেন। তিনি বললেন যে এই যে ওয়াও মোমো যে সংস্থা, এই ওয়াও মোমো সংস্থার যিনি প্রধান কর্ণধার, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদেশে দেখা গেছে। বিদেশে যখন উনি, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিদেশ সফর করেছেন, সেই সময় একই অভিযোগ কালকে শুভেন্দু অধিকারীও করেছিলেন। তিনি একটা ছবি সামনে এনেছিলেন। আমি একবার সেই ছবিটা একটু আমার প্রডিউসারকে চালাতে বলি স্ক্রিনে। ছবিটা আমরা একটু দেখি যে শুভেন্দুর কালকে যে ছবি সামনে উনি নিয়ে এসছেন, ছবি কথা বলে বলে খুব সুন্দর একটা নিচে দেওয়া রয়েছে লেখা। দেখুন এই ছবিটা, ফুল দেখাই একবার। দেখুন, এই হচ্ছে শুভেন্দু অধিকারী। দেখুন হাতে একটা পোস্টার রয়েছে, ছবি কথা বলে বলে, এবং সেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে ওয়াও মোমো প্রধান এর সঙ্গে হাঁটছেন। এবার দেখুন, শিল্পপতিরা বা এই ধরনের যারা এন্টারপ্রেনারশিপ বা যারা বিজনেস করছে, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যেতেই পারেন, কারণ শুধু উনি নয়, আরও অনেকেই ছিলেন। আরও অনেক বড় বড় ইনস্টিটিউশন রয়েছে পশ্চিমবঙ্গে, তার প্রধানেরাও গিয়েছিলেন। কিন্তু যেহেতু ঘটনাচক্রে ওয়াও মোমোর ফ্যাক্টরির পাশের, আপনাদের আরেকটা কথা বলে দিই, যে রাজ্যের যে পুলিশের যে ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন, তাতে কিন্তু বলছে ওয়াও মোমোতে নয়, বরঞ্চ আগুন লেগেছে ডেকারেটাসের গুদামে প্রথম। এটা কিন্তু এই একটা রিপোর্ট মাঝখানে আছে। এটা নিয়ে উনি কথা বললেন। উনি বললেন, মানে অমিত শাহ বললেন, আজকে অমিত শাহজি তিনি বললেন যে আনন্দপুরের ঘটনা এটা কোনো দুর্ঘটনা, এটা নিছক মানে ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র করে খুন, দুর্নীতির ফসল, এটা ফল, এটা তৃণমূলের দুর্নীতির ফল। এবং একই ধাঁচে কথা বলছেন অধীর রঞ্জন চৌধুরী, বামেরা, এদিকে বিজেপি, এক কথা যে এটা তৃণমূলের একটা ষড়যন্ত্র বা দুর্নীতির ফল হচ্ছে এটা। অনুপ্রবেশ নিয়ে আজকে মুখ খুলেছেন অমিত শাহ। আচ্ছা, অনুপ্রবেশে যাওয়ার আগে একবার দেখি আনন্দপুর নিয়ে কি বলেছেন অমিত শাহ আজকে, শুনবো। आनंदपुर में लगी आग ये कोई हादसा नहीं है। 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। और ये कांड क्यों हुआ?
ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ? विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ? भाइयों बहनों, आज 25 लोग मारे गए, 27 लोग लापता हैं। मैं ममता जी को पूछना चाहता हूं, अगर ये घुसपैठिए होते तो आपका रिएक्शन ऐसा ही होता क्या? अरे बंगाल के नागरिक मारे गए हैं, इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी? आपको शर्म आनी चाहिए, शर्म। बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की तटस्थ जांच, न्यायिक जांच करानी चाहिए और सबसे पहले इसके लिए जिम्मेदार लोग जो है उनको जेल की सलाखों के पीछे डालना चाहिए। অনেকগুলো প্রশ্ন তুলেছেন অমিত শাহ। অমিত শাহ বলছেন কত পয়সা লাগিয়েছে মোমো সংস্থার মালিক, বিদেশে ট্যুরের প্রসঙ্গ। পরে উনি বলছেন যে কেন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি, এটা বিজেপির থেকেও প্রশ্ন করা হয়েছে বিভিন্ন স্টেচারের নেতারা। পাশাপাশি উনি বলছেন যে বিশেষ সম্প্রদায়ের মানুষ বা বিশেষ কি বলছেন উনি, যে যারা বাইরে থেকে আসে অনুপ্রবেশ বা ঘুষবেঠিয়া, তারা যদি এখানে থাকতো তাহলে হয়তো যেতেন। কালকে শুভেন্দু অনেক পরিষ্কার করেছেন যে বিশেষ সম্প্রদায়ের মানুষ এখানে নেই, মারা যায়নি, সেই কারণের জন্য মমতা ব্যানার্জিও যায়নি। আমরা তো মুখ্যমন্ত্রীকে এখন প্রশ্ন করতে পারবো না বা দলনেত্রীকে। আমাদের সঙ্গে যিনি গেস্ট রয়েছেন তাকে আমরা প্রশ্ন করবো, উত্তরগুলো উনি কীভাবে দিচ্ছেন। আসুন পরিচয় করে দিই এক এক করে আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, টিএমসি মুখপাত্র। অধ্যাপক মুখার্জিকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। ফাল্গুনী পাত্র, বিজেপি মুখপাত্র, বিজেপি নেত্রী এবং মহিলা মোর্চা সভাপতি ফাল্গুনীদি আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত জানাই ফাল্গুনীদিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টুডিওতে সুস্মিতা বিশ্বাস, জাতীয় কংগ্রেস নেতৃত্ব, তিনি আসবেন, এবং রিতেশ বসাক, সিপিআই নেতা, তিনিও আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে চলে আসবেন। প্রদীপ্তদার কাছে যাই প্রথম। প্রদীপ্তদা, এই প্রশ্নগুলোর কি উত্তর আছে? আজও মানুষের কাছে একটা বড় প্রশ্ন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না, বিশেষত ভোটের আগে। এই সময় তো অবশ্যই যাওয়াটা দরকার ছিল। হয়তোবা অনেকে মনে করছেন যে কেন গ্রেপ্তার হলো না ও মোমো সংস্থার মালিক। এবং তৃতীয়ত বলা হচ্ছে তাদের কোনো লাইসেন্স ছিল না, কোনো কাগজপত্র ছিল না, পুরো বেআইনিভাবে এখানে তারা কারখানা করছিল, যদিও তাদের হেড অফিস হচ্ছে কলকাতায় মোমো সংস্থার। আমি প্রথমেই আমাদের যারা সহনাগরিক চলে গেলেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু কখনো কখনো ছবি কথা বলে। মাননীয় বিরোধী দলনেতা, যাকে বিজেপি সব থেকে বড় চোর বলেছিল, সব থেকে বড় গুন্ডা বলেছিল, সে আজকে বিরোধী দলনেতা। সে যখন ছবি কথা বলছে তার 2020 আগে মোদিজির বিরুদ্ধে বলা কথাগুলো একটু শুনিয়ে দিন। মোদিজির বিরুদ্ধে তিনি কি কি কথা বলেছেন, মোদিজির বিরুদ্ধে তিনি কি কি ছবি দেখিয়েছিলেন, সেটা নিয়ে বিতর্ক বাড়াতে চাইছি না। আমি শুধু পিএম মোদির একটা কথা বলছি, ছবি কথা বলে তো। পিএম মোদি 2018 সাল জানুয়ারি 23 একটা টুইট করছেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইন্টারাক্টেড উইথ দ্য লিডিং ইন্ডিয়ান সিইও, এটা এস আছে, অ্যাট দাভোস। India's entrepreneurial zeal is being admired all over the world. All over the world. 2018 জানুয়ারি 23 ছবি কথা বলে। সেই ছবিতে দর্শক বন্ধুগণ নিশ্চয়ই দেখতে পাবেন যে কে কে রয়েছে নরেন্দ্র মোদির সঙ্গে। দেখে নরেন্দ্র মোদির সঙ্গে এখানে নীরব মোদিকে পরিষ্কার দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদি দেখুন একদম আপনাদের এই দিকটায় রয়েছে, নরেন্দ্র মোদি দেখতে পাচ্ছেন। আর এই দেখুন তো এটা নীরব মোদি কিনা। যে কেউ এই ছবিটা দিয়ে সার্চ করে নিন যে নরেন্দ্র মোদি নীরব মোদির সঙ্গে 2018 সালে 23 সালে দাভোসে কি করছিল। একই ছবি, একই গ্রুপের ছবি। নরেন্দ্র মোদি দাভোসে নীরব মোদির সঙ্গে কি করছিল। তার কিছুদিন পরে বা কিছুদিন আগে তিনি ভারত থেকে পালিয়ে গিয়েছেন। তাহলে ছবি যদি কথা বলে যে কারুর সঙ্গে কোনো বিদেশি সভায় কোনো
ব্যবসায়ী গিয়েছেন বলে তাকে আড়াল করা হচ্ছে। এটা যদি তত্ত্ব হয়, যেটা এখানে অমিত শাহজি দিয়ে গেলেন, তাহলে অমিত শাহজিকে বলবো থ্যাংক ইউ এ কথা স্বীকার করে নেওয়ার জন্য যে আপনি মমতাদিকে দোষী বানালেন, কিন্তু একই সঙ্গে নরেন্দ্র মোদীকেও দোষী বললেন, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। থ্যাংক ইউ অমিত শাহজি, যে আপনি দীর্ঘদিন ধরে আমাদের যে দাবি ছিল নীরব মোদীকে বিদেশের থেকে পালিয়ে যেতে আপনার দল, আপনার প্রধানমন্ত্রী সাহায্য করেছিল, অরুণ জেটলি সাহায্য করেছিলেন, এটা আপনি প্রমাণ করে দিলেন আজকে মমতাদিকে দোষী করে। আর যদি মমতাদি দোষী না হয়, নরেন্দ্র মোদী নিশ্চয়ই দোষী নন। নরেন্দ্র মোদী যদি দোষী না হন, তাহলে মমতাদিও দোষী নন। এরপরে কোন দিকে যেতে পারবে? প্রদীপ্তদা, একটা মজার কথা, এরপর তো রাজ্যে বিজেপি এবং তৃণমূল বিরোধী লোকেরা যেভাবে আপনাদের দিকে আঙুল তোলে যে বিজেপি তৃণমূল একই বৃন্তে দুটি ফুল, তো আরো বেশি করে বলবে। আপনি যেভাবে বলছেন মোদী দোষী না হলে মমতা নয়, মমতা না হলে মোদী নয়, এটার কারণটা কি বলছি? ওই ছবির ক্ল্যারিফাই করছেন মোদীর ছবি দেখে লোকে তো আরো বেশি বলা শুরু করবে যে ক্ল্যারিফাই কিছু করছি না, গাঁটছড়া বাঁধা। বাকি যারা বোঝার তারা বুঝবে। আচ্ছা, যেমন যারা বোঝার তারা বুঝবে যে অভিষেক দিল্লি চলে গেল আর অমিত শাহ এদিকে এলো, এটা যাওয়া আসার যে ব্যাপারটা, বাজেট আগামী সোমবার থেকে শুরু হচ্ছে, বাজেট অধিবেশন, পার্লামেন্ট চলছে, অভিষেকের যাওয়াটা নিশ্চিত ছিল, ওটা দেশের সাংসদ হিসেবে তার দায়বদ্ধতা, আর এখানে রাজনৈতিক দায়বদ্ধতার জন্য দুজন এসছে। যাতায়াতের ব্যাপার, এবার আর হেলিকপ্টার কাজ করছে না, হেলিকপ্টারের বিভিন্ন জায়গায় খারাপ হচ্ছে, তাহিরপুরে খারাপ হচ্ছে, হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যাচ্ছে। আমি যেটা বলি আমাকে বলতে দিয়েছো তো, তাহিরপুরের সবার পর থেকে হেলিকপ্টার এমন খারাপ হয়েছে, এখন আর ওই যারা সিঁড়ি দিয়ে নামার কথা বলতো, যাদেরকে বিজেপি চোর বলেছে, যাদেরকে বিজেপি চাকরি চোর বলেছে, যাদেরকে বিজেপি সারদার সব থেকে বেনিফিশিয়ারি, নারদার বেনিফিশিয়ারি বলেছে, সেই শুভেন্দু অধিকারীকে নিজের দলে নিয়ে যারা দুর্নীতির হয়ে কথা বলে, নারায়ণ রানে যিনি চলে গেছেন বিমান দুর্ঘটনায়, আর একজন, তার কথা। আর কার কথা বলবেন যে যারা দুর্নীতিবাজদের নিজেদের কোলে বসিয়ে সব থেকে বড় নেতা বানাচ্ছে, সেই বিজেপির কথা আমাকে এইভাবে বলতে হবে? সেটা বলছি না, আমি বলছি যে এখানে দোষ কি পাওয়া গেল খুঁজে, কারণ 27 জন মানুষের তো মৃত্যু হয়েছে, দোষ পাওয়া গেছে, তদন্ত হচ্ছে। দোষী হয় তাহলে মোমো সংস্থার প্রধানকে গত দুদিন আগে তোমরা খবরে দেখিয়েছো, তোমাদের খবরে দেখিয়েছো, এখনো সবাই দর্শক বন্ধুগণ সিএন এর খবর সার্চ করলেও দেখতে পাবেন, এবং প্রত্যেকটা খবরে দেখিয়েছেন পুলিশ যেটা জানতে পেরেছে যে ওই ডেকোরেটর সংস্থার জায়গা থেকেই এই আগুন লেগেছে, তার মালিককে গ্রেফতার করা হয়েছে। সেও একজন মালিক এবং তারও বিশেষ বড় ব্যবসা আছে। আচ্ছা, তাকেও গ্রেফতার করা হয়েছে। আসলে ছবির রাজনীতি করার চেষ্টা করছে, আমি সেটাই তোমাকে বোঝালাম যে ওরা ছবির রাজনীতি করছে। এক মালিককে গ্রেফতার করা হয়েছে, আর যে কোম্পানির কথা বলা হচ্ছে সেখানে দুজনকে গ্রেফতার করা হয়েছে, দুজন ম্যানেজার। আচ্ছা আচ্ছা, বেশ, দুজন ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। এবার সেখান থেকে দেখা যাচ্ছে যে দোষ খোঁজার জন্য যদি ছবি কার্যকরী হয়, তাহলে তো নরেন্দ্র মোদীও দোষী, আমি তো তাহলে ভুল নই। বেশ, না এই জন্যই ছবি দেখিয়ে বলা বলি আমরা অনেকদিন আগে বন্ধ করে দিয়েছি, কারণ এখনই প্রশ্ন উঠবে তাহলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করছিলেন তখন কানের কাছে এসে রাজনাথ সিং কি বলছিলেন। এখন ব্যাপার হচ্ছে এই ছবিটাও তো বাইরে বহুলভাবে চর্চিত এবং প্রচারিত, ওই কারণের জন্য ছবি নিয়ে আমি খুব একটা আলোচনা করি না। শুভেন্দু অধিকারী দেখিয়েছেন, আমার মনে হয়েছে যে 27 জন মানুষের মৃত্যুর পেছনে যে দায়ী এবং যে দোষী, তাকে যদি গ্রেপ্তারের কথা আমরা না বলি, আমরা এটা মানে এই পাপস্খলন আমাদের হবে না, সেই কারণের জন্য এই বিষয়টা তুললাম। তো একটা ছবি তুলতে গিয়ে হাজারটা প্রশ্ন উঠলো। এখন ওই কি চন্দ্র দাসকে যেন গ্রেপ্তার করা হয়েছে, ডেকোরেটার্সের মালিক, ওনার বিজনেস ভলিউম কি আমি জানি না, তবে ওয়াও মোমোকে প্রদীপ্তদা খুব অসাধারণভাবে ডেকোরেটার্স কোম্পানির সঙ্গে মিলিয়ে দিলেন। ওয়াও, এই আমার হাতে এই যে ছবি আছে, আমাদের চিত্র সাংবাদিক মজুমদার এখানে রয়েছে, মজুমদার এই ছবিটা দেখাচ্ছে, এই যে ওয়াও মোমোর, এই যে ওয়াও মোমোর আপনারা এতে গেলে মোবাইলে গেলে খুলে বার করতে পারবেন, কিন্তু আশা করি ডেকোরেটার্স কোম্পানি সার্চ করলে আসবে না। এই দেখতে পাচ্ছেন ওয়াও মোমো, এখানে আপনি বিজনেস প্রোফাইলটা দেখলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে 2008 সালে 17 বছর আগে ওয়াও মোমো স্থাপিত হয়েছিল, কলকাতাদের হেড অফিস রয়েছে, 30টা সিটিতে, ভারতবর্ষের 30 সিটিজ, 30টা শহরে ওদের আউটলেট রয়েছে, পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আউটলেট রয়েছে। এদের কাজ করে লোকের সংখ্যা, মানে পার্মানেন্ট কাজের লোকের সংখ্যা হচ্ছে 6,000 অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া। এবং সব থেকে আপনি অবাক হবেন যে রেভিনিউ যদি আমি দেখি, 2023 সালের রেভিনিউ এখানে দেওয়া রয়েছে, সেটাও কিন্তু প্রায় 450 থেকে 550 কোটি টাকার কাছে রেভিনিউ। আমি যদি
দেখি এখন তার সঙ্গে ডেকোরেটর কোম্পানি মিলিয়ে দিলে চলবে না। আমাকে একটু বলতে দিতে হ্যাঁ, হবে। হ্যাঁ। আমি বলছি কারুর সঙ্গে কাউকে গুলিয়ে ফেলার কোনো উদ্দেশ্য আমার এখানে নেই। তোমরা কি উদ্দেশ্যে কি বলছো সেটা তোমরা জানো, কারণ তোমরা মানুষের কথা বলো, আমরাও মানুষের হয়েই রাজনীতি করি, মানুষের জন্যই রাজনীতি করি, তার দায়বদ্ধতা আমাদের আছে। বলা যেটা হচ্ছে তদন্তে যেটা দেখা গেছে যে না, সেটা primary আমি দোষী- বললাম, দাদা। আমি বলছি যে আমি তো প্রাইমারি বলেছি। দোষী তাকে গ্রেফতার করা হয়েছে। ওয়াও মোমোরও দুজন ম্যানেজারকে যারা এখানে দায়বদ্ধ ছিলেন এইখানকার জন্য তাদেরকে গ্রেফতার বেশ। করা হয়েছে। আমি একটা 5 দিনের জেল হেফাজত তাদের হয়েছে, পুলিশ হেফাজত তাদের হয়েছে, ঠিক। এবং তদন্ত নিরপেক্ষভাবে হবে, যেই দোষী হোক না কেন তাকে ধরা হবে। শতদ্রুকে যদি এতদিন জেল খাটানো যায় তাহলে ওয়াও মোমোর লোকেরা কি আছে? তদন্তকে নিয়ে আমরা কেন প্রভাবিত করার চেষ্টা ঠিক, করব? একদম। কিন্তু বিরোধীরা এরকম অভিযোগ করছেন না। কি বলছেন ফাল্গুনীদি শুনবো একটা বিরতির পর, ফিরে এসে সঙ্গে থাকুন। বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকবার জন্য সুস্মিতাদির আসতে একটু দেরি হয়েছে। জাতীয় কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, এখন উনি ব্যস্ত রয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমরা বক্তব্যে আসবো। রিতেশ বসাক সিপিআই নেতা, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আমি রিতেশবাবুকেও স্বাগত জানাই। ফাল্গুনীদি, অনেকগুলো অভিযোগ আসলো, কিন্তু এই অভিযোগ ওই ফটো নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় কেটে যাবে। আমি ওই জায়গা থেকে বেরিয়ে এসে এখন এই মুহূর্তে, কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির নেতা, তিনি এখানে বলছেন যে এটা হচ্ছে একটা ষড়যন্ত্র বা দুর্নীতি হয়েছে, তার ফলস্বরূপ 27 জন মানুষের প্রাণ গেল বা 25 জন মানুষের প্রাণ গেল। কি দাবি রয়েছে এখন বিজেপির? দেখুন, আনন্দ যে ঘটনা ঘটেছে, 25 জনের যে মৃত্যু হয়েছে এবং 27 জন নিখোঁজ, তো অ্যাকচুয়ালি যেখান থেকে আগুন লেগেছে সেই তদন্তটা কেন এখনো হলো না, এবং এই যে ওয়াই মোমোর যে মালিক তাকে কেন এখনো গ্রেপ্তার করা গেল না? তদন্ত হয়েছে রাজ্য সরকার। এবার আমি জানি না তদন্ত নিয়ে তোমরা সহমত হবে কিনা, কিন্তু তদন্তে রাজ্য পুলিশ দেখিয়ে দিয়েছে যে আগুন লেগেছিল ডেকোরেটরসের গোডাউনের ওই যে বাড়িটা ছিল ভেতরে, সেই বাড়িটার মধ্যে রান্নাঘর থেকে। আমি তোমাকে এত স্পেসিফিক বলে দিলাম। না, সেটা ঠিক আছে, যেরকম এটা পুলিশি তদন্ত। এবার তোমরা পুলিশি তদন্তকে নাও বিশ্বাস করতে আমাদের পারো। মনে আছে বকটুইতে মমতা ব্যানার্জি অনুব্রতকে বলে দিয়েছিলেন, কেষ্ট তুই দেখ কিভাবে এটাকে সাজাবি। আচ্ছা। এখন সেইভাবে সাজানো ঘটনা কিনা আমরা তো এটা জানি না কিভাবে পুলিশ সাজিয়েছে, কিন্তু আমার মনে হয় এটার সঠিক তদন্ত হওয়া উচিত। এখনো পর্যন্ত এতজন মারা গেছে, এতজন নিখোঁজ, মমতা ব্যানার্জি একবারের জন্য সেখানে পৌঁছাননি। দ্বিতীয় হচ্ছে নীরব মোদীর কথা যে বললেন, দেখুন এই নীরব মোদীর ক্ষেত্রে যে 9টি সম্পত্তির তল্লাশি চালিয়েছে, সুরাটে 3টি, মুম্বাইতে 4টি, দিল্লিতে 2টি, এবং 13,000 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, সেটা কিন্তু এই সরকার করেছে, এবং লুক আউট নোটিশ জারি করা হয়েছে। উনাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি, বা তা ছবি থাকতে, আজকে মমতা ব্যানার্জির সাথে ছবি আছে ঠিক আছে, কিন্তু এখানে তদন্ত কোথায়? পাশেই যে মোমো, যেখান থেকে আগুন লাগার সম্ভাবনা, যেটা খালি চোখে দেখা যায়, সেইটা নিয়ে কেন তদন্ত হচ্ছে না? কেন ডেকোরেটরসকে এখানে জুড়ে দিয়ে ঠিক এই অনুব্রতকে বলার মতো কেসটা সাজিয়ে নিস সেইভাবে সাজিয়ে দেওয়া হলো? তো আমরা এর সঠিক তদন্ত চাই, কারণ এতগুলো মানুষ মারা গেছে এবং এতজন নিখোঁজ রয়েছে, আমরা জানি না তারা মারা গেছে কিনা, তাদের দেহ এখনো পাওয়া যায়নি, বা তাদের কি পরিস্থিতি আছে আমরা জানি না, তারা বের হতে পেরেছে কি পারেনি, কাদের জন্য, কেন সেখানে দমকল পৌঁছাতে পারল না, এর জন্য কারা কারা দায়ী আছে। তো এই সঠিক তদন্ত কেন হলো না? দেখুন, আনন্দপুরের কারখানায় আগুনে প্রায় 40 জনেরও বেশি মানুষ নিখোঁজ এবং নিহত। দিগবেড়িয়ায় রং কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। জনবহুল বড়বাজার এলাকায় রাসায়নিক গুদামে আগুন। গঙ্গাসাগর শিবির পুড়ে ছাই। নোনাডাঙ্গার বস্তি সম্পূর্ণভাবে ধ্বংস। এটাই কি মমতা ব্যানার্জির রাজত্ব? এত অগ্নিকাণ্ড কেন? কিভাবে অগ্নিকাণ্ড লাগছে এবং তারপরে একের পর এক পুড়ে ছাই হয়ে যাচ্ছে? এর পেছনে কাদের হাত রয়েছে? এদের পেছনে কি ধরনের চিন্তা ভাবনা রয়েছে? তো সেটা আমাদের সবথেকে জানার দরকার। একজনের সাথে একটা গুলিয়ে ফেলে সেটাকে সমান করে দেখিয়ে দিলেই সেটা হবে না। দুটি বিষয় আলাদা এবং তার কর্মকাণ্ড আলাদা, এবং দুটি জিনিস যেটা বলছে তার জন্য পুরোটাই কিন্তু এই নীরব মোদীর কিন্তু তাকে নিয়ে যথেষ্ট তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার লুকআউট নোটিশ জারি করা হয়েছে, তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার সরকার নিয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এই যে ডেকোরেটরস, যেটা ওয়াই মোমো নিয়ে আপনি দেখালেন, যার 450 থেকে 550 কোটি টাকার যার লেনদেন রয়েছে, তো 2023 সালের মধ্যে, হ্যাঁ, তো এত কুইক, তাকে নিয়ে একটা কথাও নয়, তাকে নিয়ে কোনো আলোচনা নয়, তাকে নিয়ে তদন্ত নয়, তাকে ডাকার কোনো বিষয় নেই। কেন? সেই কেষ্টর মতো কেউ কি এখানে কেসটা সাজিয়ে দিয়েছে? আমরা সেটা জানতে চাই। আমরা চাই এর প্রকৃত তদন্ত হোক, সত্যিটা আসুক, কারণ এখানে হয়তো কোনো সংখ্যালঘুর মৃত্যু হয়নি, এখানে শুধু হয়তো হিন্দুরা মারা গেছে, এখানে হয়তো কোনো
অনুপ্রবেশকারীরা নেই? আমি জানি না কেন মমতা ব্যানার্জি গেলেন না। কারণ অন্য জায়গায়, অন্য রাজ্যে, অন্য দেশে কোনো ঘটনা হলে মমতা ব্যানার্জির সাথে সাথে রাস্তায় নেমে পড়ে। আমরা বুঝতে পারি না যে এরা পশ্চিমবঙ্গবাসী নয়, বেশ। এরা হিন্দু নয়, কেন এদের জন্য মমতা ব্যানার্জি আচ্ছা, একজন মুখ্যমন্ত্রীর প্রাণ কাঁদলো না, তিনি কেন পৌঁছাতে পারলো না? সুস্মিতা দি আমি আমার বিজেপি যে বক্তা রয়েছেন তাকে একটুখানি বলি, অলরেডি 27 জন মৃত, 25 জন না, আর 27 জন নিখোঁজ, 27 জন মৃত, 27 জন নিখোঁজ। এই 27 জন মৃতের প্রতি আমি আমার গভীর শোক প্রকাশ জানাচ্ছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি, এবং তার পরিবারবর্গেরও আমি পাশে তো দাঁড়াতে পারলাম, গিয়ে পারিনি হয়তো, কিন্তু পরিবারবর্গের যাতে এই কষ্ট থেকে তারা বেরিয়ে আসতে পারে, তাই জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আর একটা কথা উনি বললেন যে অনুব্রত মণ্ডলকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, না মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে বলেননি, অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে সুজপুরের মতন তাহলে ঘটনাটা সাজানো হোক। বিষয়টা হচ্ছে গঙ্গাধর দাস, বিষয়টা ওমোমো, বিষয়টা এই জায়গায় না, বিষয়টা হচ্ছে এই যে আনন্দপুরের এই সারাউন্ডিংস এলাকাটা, এই টোটাল এলাকাটা মানে ইস্ট কলকাতা, যেটা এই ইস্ট কলকাতা 12.5 একর জমি টোটাল, এই 12.5 একর জমির মধ্যে 4000 একর জমি এখনো পর্যন্ত সেটা সমস্ত বুঝিয়ে তাতে হাই রাইজ বিল্ডিং এবং বস্তি বিভিন্ন এলাকা গড়ে উঠেছে। আমার কথা হচ্ছে যেখানে এই ইস্ট কলকাতা আমাদের একটা বলা যায় কিডনি অফ কলকাতা, এই কলকাতা সিটির কিডনি, যত বজ্র পদার্থ এখানে ফেলা হয় সেগুলোকে নিষ্কাশন করার ব্যবস্থা করা হয়, টোটাল জমিগুলো সমস্ত জলা জমি, এই জমিগুলোকে কিভাবে শালি জমিতে কনভার্সন করে আদতে উইদাউট প্ল্যান না উইথ প্ল্যান স্যাংশন করিয়ে দিনের পর দিন এখানে হাই রাইজ বিল্ডিংয়ে যে রমরমা ব্যবসা চলছে, এই রমরমা ব্যবসা কবে বন্ধ হবে এই সরকার আগে প্রথম তার উত্তর দিক। এবার কথা হচ্ছে 2006 থেকে না 2009 থেকে না 2012 থেকে টোটালি ইমমেটেরিয়াল। তার কারণ হচ্ছে বর্তমানে একের পর এক, গত পরশুদিন রাত্রিবেলায় আমাদের লেক টাউনের মুখে সিমলা বিরিয়ানিতে আগুন ধরে গেছে। তার সুতরাং একের পর এক সমস্ত জায়গায় এইভাবে আগুন ধরে যাচ্ছে। তার মানে কি ফায়ার এক্সটিংগুইশার সেখানে যথেষ্ট পরিমাণে নেই, তার মানে তাদের ফায়ার লাইসেন্স নেই, তাদের ইলেকট্রিক্যাল লাইসেন্স আদৌ আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। এই যে টোটাল একটা এই সিন্ডিকেট রাজত্ব, হাই রাইজ বিল্ডিং প্রমোটিং, এই রাজনীতি, এই দুটো ব্যবসায়ী তো আছে, আর তার সাথে একটা এম্বারেসিং কন্ডিশন শুধু নয়, এই দুটো শিল্প, তার সাথে চপ শিল্প, কাশফুলের বালিশের শিল্প, আর ওই ঘুগনি মুড়ি এই শিল্প, এছাড়া তো শিল্প আর নেই। আমার কথা হচ্ছে গঙ্গাধর দাসই হোক আর ও মোমোর মালিকই হোক, ও মোমোর মালিক মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন কিনা বিদেশের সেটাও আমাদের দেখার দরকার নেই। গঙ্গাধর দাস যে কিনা খেজুরিতে বাস করে বলেই শুভেন্দু অধিকারীর সাথে কোনো একটা সম্পর্ক আছে, রিলেশন তৈরি করে নেওয়া, তার মানে কি খেজুরি প্রপোর্শনাল টু শুভেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুর প্রপোর্শনাল টু শুভেন্দু অধিকারী। তাই তো আমি বলবো মুখ্যমন্ত্রী কি করছেন বলেন, নাকি ওনাদের মন্ত্রীরাই বলেন যে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে ঢিল ছুড়লে সবাই তৃণমূল, ওয়ারাস খেজুরিতে যে কোনো লোক বাস করলে সে শুভেন্দু অধিকারীর কাছের লোক। তা আমার কথা হচ্ছে সেইটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি করে ঘটনাটা হলো তার সঠিক তদন্ত করতে হবে। তার মধ্যে তুমি একটা খুব বড় জায়গা তুলেছো, কলকাতার এই জলা জায়গা নিয়ে 1971 সালে রামসার কনভেনশন হয়েছিল। একদম এই রামসার কনভেনশন অনুযায়ী এখনো কলকাতার জলা জমিগুলোকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা, এবং এই রামসার কনভেনশনের ফলে দুটো জায়গাতেই একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে ইন্ডিকেট করেছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে ইস্ট কলকাতা, একটা হচ্ছে সুন্দরবন। ইস্ট কলকাতা দুটোকেও আমরা সংরক্ষিত করে রাখতে পারছি। ভারতের মধ্যে 2026 অনুযায়ী ভারতে মোট 96টা রামসার প্রকল্প সাইট রয়েছে, যেগুলোকে কোনোভাবে বায়োডাইভার্সিটি থেকে বাঁচানোর জন্য এই জায়গাগুলো তৈরি করা হয়। আমি একটা দেবাশিস বাবু আপনার সাথে একটা লাইন আপনি যোগ করছি, এই যে এইভাবে জলাজমিগুলো যে বোঝানো হচ্ছে না, এর ফলে টোটাল এনভায়রনমেন্টাল ব্যালেন্সটাও নষ্ট হচ্ছে, সেটা বলছি, পুরো পলিউশন আরো বাড়ছে। একদম আমি দাদার কাছে আছি, রিতেশ দা আমাদের সঙ্গে রয়েছেন, রিতেশ বসাক। এই যে একটা বেলাগাম একটা কি বলে এক্সপ্যানশন হচ্ছে, চারিদিকে ছড়িয়ে পড়ো, জমি নিয়ে নাও, বাড়ি তৈরি করো, প্রমোটিং করো, এই যে ভয়াবহতা, এই ভয়াবহতা দিনে দিনে আরো বেশি ভয়াবহ হচ্ছে কি করে? কারণ
আমি যদি 2025-এর ট্র্যাক রেকর্ড দেখি, প্রদীপ্তদার সামনে আমি বলছি, একাধিক জায়গায় কলকাতা অগ্নিকাণ্ড হয়েছে। সুস্মিতাদি বলার সময় বড় বাজারের কিছু অংশ বাদ দিয়ে গেল, হাওড়ার হাটে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, সরি ফাল্গুনি, হ্যাঁ আমার ভুল হয়েছে, বা হাওড়ার হাটে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হলো, তাতে মানে কয়েক হাজার ব্যবসায়ীর সম্পত্তি নষ্ট, কয়েক হাজার মানে বহু লক্ষ কোটি টাকার সম্পত্তি নষ্ট হলো। এছাড়াও আরও অনেক একাধিক উদাহরণ রয়েছে। আমার কথা হচ্ছে যে এই অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণ করতে গেলে যে পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামো কি রাজ্য সরকার প্রোভাইড করতে পারছে না, নাকি এই প্রমোটিংয়ের দাদাগিরি আর দুর্নীতিতে সবটাই একেবারে মানে অবস্থা খুব খারাপ, মানে এই জন্য সম্ভব হচ্ছে না? দেখো, পরিকাঠামোর ক্ষেত্রে পরিকাঠামো তো সবসময় উন্নত থেকে উন্নততর হচ্ছে। আমার বিশ্বাস যে রাজ্য সরকার উন্নততর জিনিসপত্রই তার দমকল দপ্তর কিনছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। অসুবিধাটা কোথায় বলো, এই যে তোমরা যেটা বলছো না, মুখ্যমন্ত্রী গেলেন না কেন বা দমকল মন্ত্রী গেলেন না কেন, যদিই বা যেতেন তাহলে কি ওই লাশগুলো কি জীবন্ত হয়ে উঠতো? সেটা তো নয়। আমাদের লক্ষ্যটা হচ্ছে ওই কাণ্ডটা ঘটলো কেন, কি করে ঘটলো। তুমি একটা সাধারণ জিনিস বলো যে ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট, এদের কাজ হচ্ছে ওয়েটল্যান্ড মানে জলাভূমি কোথায় আছে সেটাকে নিয়ে পর্যবেক্ষণ করা এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে তুমি যদি স্যাটেলাইটের যে রিপোর্ট আছে দেখো, তাহলে দেখবে 2011-তে যতটা জলাভূমি ছিল, আস্তে আস্তে জলাভূমিগুলো সংকুচিত হয়ে স্থলভূমিতে পরিণত হয়ে গেছে। এটা কিন্তু খুব মারাত্মক আমাদের জন্য, বামপন্থীদের মানুষের জন্য মারাত্মক, মানুষের জন্য মারাত্মক। তুমি যদি সাধারণ জিনিস বলো, যে কোনো সাধারণ মানুষ দেখে বলুক তো, পাড়ার মোড়ে যদি কারোর বাড়ির সামনে ইট পড়ে, পাড়ার তৃণমূলের নেতারা সবসময় এসে উপস্থিত হয়ে যায়। আর এত বড় একটা গোডাউন তৈরি হচ্ছে আর এলাকার জনপ্রতিনিধি জানেন না, তাহলে এটা আমাকে মানে মূর্খের স্বর্গে বাস করতে হয়। তাহলে জনপ্রতিনিধি জানা সত্ত্বেও উনি কেন এটাকে লাইসেন্স দিলেন বা এটাকে করবার জন্য অনুমতি দিলেন বা এটাকে বাধা দিয়েছেন কিনা বা বাধা দিয়ে ইনজাংশন করে স্টে করিয়েছে কিনা, সেটা তো নয়। তার মানে জিনিসটা গোডাউনগুলো হয়ে গেল, এমন জায়গায় গোডাউন হলো যেটার ভেতর দিয়ে দমকলের গাড়ি পৌঁছতে গেলে অনেকটা সমস্যা হয়, অনেকটা অসুবিধা হয়, জল পাওয়ার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়। ফায়ার লাইসেন্স আদৌ ছিল কিনা, যদি থাকে এরকম পরিস্থিতিতে ফায়ার লাইসেন্স দিল কি করে, কোন অফিসার এই ফায়ার লাইসেন্সটা ইস্যু করলো, সেগুলো তো দেখতে হবে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে ওটা মারা যাচ্ছে কারা, মারা যাচ্ছে প্রান্তিক মানুষ, মারা যাচ্ছে গরিব মানুষ। এই বাজি কারখানায় ডেড বডি 20 ফুট দূরে ছিটকে পড়ছে, সেটা কে? প্রান্তিক মানুষ, গরিব মানুষ। এই গরিব মানুষদের জন্য কথা কেউ বলছে না। গরিব মানুষদের জন্য কথা বলার ক্ষেত্রে আমরা বারবার বলছি, এই যে তুমি একটা সাধারণ জিনিস দেখো, দিদিও যেটা বলছিলেন, একটা বহুতলের নিচে কেন হোটেল হবে? একটা বহুতলের নিচে হোটেল হওয়া মানে যদি গ্যাস সিলিন্ডার কোথাও একটা বাই চান্স কিছু হয়, তাহলে তার পুরো বাড়িটা পালাবার পথ পাবে না। সেখানে আবাসিক রয়েছে তারা পালাবার পথ পাবে না। এই জায়গাগুলো কেন দেখছে না? শুধু কি পয়সার মোহ, শুধু কি দুটো টাকার মোহ? তাহলে এই মোহের জন্য যদি মানুষের জীবনকে বাজি দিতে হয়, আমার মনে হয় এই সরকার থাকার থেকে না থাকা। বেশ, প্রদীপ্তদার কাছে আসি। প্রদীপ্তদা, এটা বাস্তব, এই যে অ্যাপার্টমেন্টের নিচে রেস্টুরেন্ট হচ্ছে বা খাবারের দোকান হচ্ছে, বর্তমানে এটাও তো একটা বড় সমস্যা যে পাশাপাশি বেকারত্বের সমস্যাও প্রচুর বেড়েছে। সরকার সেই অর্থ অল্টারনেটিভ করতে পারেনি বলেই। আর দেখুন, এটা তো কখনো নয়, কয়েকদিন আগে মানে সরকারকে নিজে উদ্যোগ নিয়ে বন্ধ করে দিতে হলো যে রুপটপে আর কোনো রেস্টুরেন্ট চলবে না। আপনাদের মনে থাকতে পারে পার্ক স্ট্রিট ঘটনার পর যে রুপটপ সব বন্ধ। তার মানে রুপটপেও যদি না হয়, তাহলে অ্যাটলিস্ট তাকে তো নিচে একটা জায়গা দিতে হবে। মানে এই ব্যালেন্সটা প্রদীপ্তদা নষ্ট হয়ে যাচ্ছে কেন? আবার উনি যেটা বলছেন এটাও বাস্তব, যে নিচে যদি রেস্টুরেন্ট বা খাওয়ার দোকান বা ফুড বিজনেস বা ফুড চেইন হয়, সেখান থেকে আগুন লাগলে উপরের লোকের স্টিয়ার কেস ওপেনিংই পাবে না, লোক পুড়ে মরে যাবে উপরে। না, আবার হচ্ছে সেটা পরে পুজোর, আমি জানি সেটা দিদি অনুমতি পরে দেওয়া হয়েছে, কিন্তু প্রথম দিকে ইনিশিয়ালি বন্ধ রাখা হয়েছিল। আমি যে মৃত্যুগুলো বলেছিলাম ওটা শুধু জানুয়ারি মাসে, আমি আগেরগুলো বলি শুধু জানুয়ারিতে এতগুলো ঘটনা ঘটেছে। হ্যাঁ, প্রত্যেকটা এই ধরনের রেস্টুরেন্ট খোলার কিছু এসওপি আছে এবং সেটার কিছু নিয়ম আছে। সেই নিয়ম মেনে সবাইকে লাইসেন্স দেওয়া হয়। তারপরে সেই ঘরের মধ্যে প্রত্যেক দিন একটা করে পুলিশ ঢুকিয়ে দিয়ে বা পৌর প্রতিনিধি ঢুকিয়ে দিয়ে বা অন্যান্য কাউকে ঢুকিয়ে দিয়ে তদন্ত করা সম্ভবপর নয়। তারপরেও যদি কোনো গাফিলতি হয়ে থাকে, সরকার অবশ্যই দায়ী, সরকার সেই দায় নিতে বাধ্য এবং আমরা আমাদের কাজ দায়বদ্ধভাবে করতে বদ্ধপরিকর। এবং যেটা রিতেশ দা বলল, সত্যি যদি মনে হয় যে এই সরকারের কোনো গাফিলতি হয়েছে, মানুষ তো এই তো সামনেই আসছে, 26 সালে মানুষ
মানুষ সরিয়ে দেবে। কিন্তু আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে দায়বদ্ধতার সঙ্গে কাজ করে এবং মানুষের পাশে দাঁড়ায়। তাহলে যদি এরকম আগুনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, গোয়ায় 25 জন মারা গেল দায়ীকে, যদি মণিপুরে 300 জন মারা গেল দায়ীকে। আমরা শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগে কি বলেছেন। শুনতে শুনতে আমরা বিরতি নিয়ে নেব, বিরতির পর ফিরে এসে আমরা অনুপ্রবেশ ইস্যুতে কথা বলবো। অভিষেক ব্যানার্জি কি বলেছেন এই অগ্নিকাণ্ডে, আনন্দপুর ইস্যুতে অমিত শাহর মুখ খোলা নিয়ে শুনুন। অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। 1 মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। একটা প্রাইভেট গোডাউন, তার মধ্যে কে কী পরিস্থিতিতে আছে সরকারের পক্ষে এটা দেখা সম্ভব নয়। সরকার খবর পেয়ে ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে জেলা প্রশাসন যথেষ্ট সক্রিয়তার সাথে কাজ করেছে। যাদের গাফিলতির কারণে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেই গোডাউনের মালিক এবং ওয়াও মোমোর ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন তাদের সবকটাকে সরকার অ্যারেস্ট করেছে, ব্যবস্থা নিয়েছে। এবং এর উপরেও যদি কেউ থাকে, আমরা চাই কেউ যদি এর সাথে ইনভলভ থাকে, সে যত বড় শিল্পপতি হোক, সরকার কাউকে স্পেয়ার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিদেশ সফরে গেছেন বলে একটা দুর্ভাগ্যজনক মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাকে নিয়ে রাজনীতি করছে। তাহলে যে নীরব মোদী মেহুল চোকসির বিরুদ্ধে ভারতকে সর্বশান্ত করে 15,000 20,000 কোটি টাকার ঋণ নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, তারা তো নরেন্দ্র মোদীর সাথে বিদেশ সফরে গেছে। দেখুন, রাজ্যে প্রচুর অনুপ্রবেশ হয়েছে আর রাজ্যের ডেমোগ্রাফি নষ্ট হয়ে গেছে। এখন এটা বিজেপির গত প্রায় বছর 2-3 ধরে বিজেপির প্রচারে এটা একেবারে সামনের সারিতে নিয়ে এসে আলোচনা করছে। আর অনুপ্রবেশ ইস্যুতে প্রদীপ্ত দাদের দিকে, অর্থাৎ রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুললে তারা সরাসরি আঙুল তোলেন স্বরাষ্ট্র দপ্তর এবং বিএসএফ এর দিকে। এই বক্তব্য নিয়ে যখন আমরা মিডিয়া পার্সনরা আবার বিজেপিকে জিজ্ঞেস করি, তারা বলেন জমি দেওয়া হয়নি আমাদের। মানে কি অদ্ভুত একটা তালগোলে অবস্থার মধ্যে আমরা সবাই মিলে দেশের জাতীয় সুরক্ষাকে কম্প্রোমাইজ করে চলেছি। কি অদ্ভুত, মানে জমি দেয়নি তাই আমি করিনি, এরা বলছে বিএসএফ ছেড়েছে তাই আমরা রেখেছি, মানে জামাই আদর আর কি, বিএসএফ ছেড়ে দিয়েছে তাই আমরা ঘরে লালন পালন করেছি। কি সুন্দর। তো কাজেই এখানে দাঁড়িয়ে আজকে স্পষ্ট বার্তা দরকার এই দেশের মানুষের তথা রাজ্যের মানুষের। কারণ সেনাবাহিনীর একটা রিপোর্টে বলছে যে যেহেতু পাকিস্তান সীমান্ত অত্যন্ত কড়াভাবে প্রহরা দেওয়া হয় যাতে পাকিস্তানি উগ্রপন্থী বা জঙ্গিরা না আসতে পারে, কাজেই নেপাল বর্ডার বা বাংলাদেশ বর্ডার এটা কিন্তু সেফ করিডোর একটা হতে পারে। কারণ এখানে প্রাকৃতিক প্রতিকূলতা নেই, ফ্ল্যাট ল্যান্ড, অনেক জায়গায় ফেন্সিং নেই, বেড়া নেই, যে কোনো সময় আতঙ্কবাদী বা উগ্রবাদী বা সন্ত্রাসীরা ঢুকে পড়তে পারে, পড়েছে বা আছে এখানে, আমি সেটা নিয়ে আলোচনা করব না। কি বললেন আজকে অমিত শাহ, যদি এই বাংলা বিজেপির হাতে আসে কি করবেন সীমানায়, শুনুন। ममता दीदी चिंता करना है ना कर लो। ऐसा यार ये न्यायिक तरीके से चल रहा है। हम चुनाव आयोग का समर्थन कर रहे हैं। मतदाता सूची से घुसपैठियों को निकालना ही पड़ेगा और जो बचे कुचे रह जाएंगे वो भाजपा का सीएम आकर निकाल देगा। मित्रों, भाजपा का सीएम পরের কি বক্তব্য রেখেছেন শুনেনি একটু, পরে আর কি বলেছেন উনি দেখে। অনুপ্রবেশ নিয়ে আসল যে বক্তব্যটা সেটা শুনতে পেলাম না আমি ঠিক। पार्लियामेंट में जवाब दिया था बीएसएफ को बाढ़ लगाने के लिए भूमि चाहिए, आप नहीं देती हो। 7 बार मैंने पत्र लिखा है। मैं चलकर खुद ममता बनर्जी की ऑफिस में गया हूं, भारत के लिए भूमि मांगने के लिए, सीमा की बाढ़ के लिए। आपने भूमि नहीं दी। होम सेक्रेटरी 7 बार बंगाल के सचिवालय में गए हैं, आपने भूमि नहीं दी। और आपने सरहद को कई जगह पे खुला छोड़ा है, वहां से घुसपैठिए घुस रहे हैं। और मित्रों, मैं आज ममता बनर्जी को पूछना चाहता हूं कि आपने भूमि क्यों नहीं दी? जो घुसपैठिए घुस रहे हैं उस पर आपका पटवारी क्यों केस नहीं करता है?
उस पर आपका पीएसआई क्यों केस नहीं कर रहा है? यहां आप गलत सर्टिफिकेट बनाकर देते हो और वो देश भर में फैलकर देश को असुरक्षित करता है। মানে এটা একেবারে ভয়াবহ অভিযোগ। ফাল্গুনির এই অভিযোগ নিয়ে কি বলবেন? উনি বলছেন যে 7 বার হোম সেক্রেটারি তারা এখানে এসছেন, একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। মানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এটাকে অত্যন্ত ইম্পর্টেন্ট যে জাতীয় সুরক্ষাকে কম্প্রোমাইজ করা যায় যদি নবান্ন না চায়। দেখুন বিষয় হচ্ছে যে ফেন্সিং দিতে হবে তার জন্য তো জমি লাগবে, এটা তো সত্যি। হ্যাঁ। তো তার জন্য 7 বার বলা হয়েছে, অফিসিয়ালি বলা হয়েছে, শুধু মুখে নয়। তারপরেও তিনি জমি দিচ্ছেন না, এর পেছনে কারণটা কি? দেখুন আমরা আজকে দেখতে পেলাম যে 12.5 লাখ 15 বছরে বাবা হয়ে গেছে। এই যে তথ্যগুলো কিভাবে আসছে? তো স্বভাবতই এই যে আমি সব ক্ষেত্রেই বলছি এদের সাথে সাথে যারা অনুপ্রবেশকারী, যে আটঘরা বস্তি, বিভিন্ন বস্তিগুলো আজকে খালি হয়ে গেছে, কিভাবে হয়ে গেছে? তো এইভাবে তো অনুপ্রবেশ করে বিভিন্ন জায়গায়, একটু আগে যে বলা হচ্ছিল জলা জমি বুঝিয়ে এই যে বিল্ডিংগুলো উঠছে, এখানে যাদের এনে রাখা হচ্ছে, তো তারাই তো এরা অনুপ্রবেশকারী। এবং এই অনুপ্রবেশকারী হচ্ছে আমার কথা হচ্ছে যখন দিদি দেশের যখন স্বার্থ বা নিরাপত্তা নিয়ে বলছেন এবং বিজেপি নিজে জাতীয়তাবাদী দেশভক্ত দল হিসাবে সবার আগে অবস্থানে, যে সবচেয়ে পেহলে দেশ হয়, সেটা যখন বলছেন তখন নবান্ন না চাইলেও এত চিঠি দিয়ে আর দেখা করে ছেড়ে দেওয়া হচ্ছে কেন? তাহলে কিভাবে নেবে? দেখুন আমাদের তো ফেডারাল স্ট্রাকচারের মধ্যে বলতেই হবে, ওখান থেকে তো এই জমিটা রাজ্যের হাতে রয়েছে, এটা তো কেন্দ্র এসে নিয়ে নিতে পারবে না, রাজ্যকে দিতে হবে। যে কোনো কেন্দ্রের প্রকল্পগুলো তো এইভাবে আটকে থাকে, যেহেতু জমি পায় না বলে জমি জটে আটকে থাকে। তো এটা তো স্বাভাবিক, এটাই পদ্ধতি, এর বাইরে যাবেন কি করে? তাহলে তো বলবে কেন্দ্র এসে দখল করে নিচ্ছে, সেটা তো অন্য ধরনের বিষয় আছে। তো স্বভাবতই তাদের কাছে বলতে হবে, চাইতে হবে, অফিসিয়ালি দিতে হবে, নাহলে তো বলতো কোনোদিন চাইনি, কোনোদিন বলেইনি। তো স্বভাবতই 7 বার তাদের কাছে বলা হয়েছে, তিনি নিজে এসে স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন, তারপরেও জমি দেয়নি। কারণ হচ্ছে এখানে অনুপ্রবেশকারীরা সম্পদ, যার ভোটে এরা যেতে, যেরকম লাভলি খাতুন তার একটা বড় উদাহরণ। এবং মারাত্মক অভিযোগ, ভয়াবহ অভিযোগ, মারাত্মক অভিযোগ, ভয়াবহ অভিযোগ। আবার পার্লামেন্টে দেওয়া তথ্য দুটো সম্পূর্ণ আলাদা রকম কথা। কিরকম একটু বলুন, একটু ধৈর্য ধরে কথা বলতে হবে। একটু যদি বিরতির সময় বিরতি নেবেন, কিন্তু ধৈর্য ধরে শুনবেন। নিত্যানন্দ রায়ের বক্তব্য যে কেউ, আমার কথা আবার বলছি, প্রদীপ্ত মুখার্জির কথা কেউ বিশ্বাস করবেন না, নিত্যানন্দ রায়ের কথা শুনুন। 2025 সালে পার্লামেন্টে শীতকালীন অধিবেশনে দেওয়া তার বক্তব্য এখনো রেকর্ডেড আছে। কত শতাংশ আনমার্কড, কত শতাংশ জমির জন্য সমস্যা, কত শতাংশ দেওয়া সম্ভবপর নয়, সেই তথ্য উনি তুলে ধরেছেন। কোন কোন রাজ্যে? ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ। এবং সেখানে মাথায় রাখতে হবে ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর বা এইসব অঞ্চল যেগুলো রয়েছে, আর বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যেগুলো জড়িয়ে রয়েছে, সেখানেও কিন্তু প্রায় 400 কিলোমিটার এখনো ফেন্সিং করা সম্ভবপর হয়। কেন? মানে এটা সম্ভব কেন? সেটা তো ওরা বলবেন, কারণ ওটা তো ওদের রাজ্য, এখানে না হয় জমির সমস্যা, এটা তো ওদের রাজ্য, বিজেপি শাসিত রাজ্য। পশ্চিমবঙ্গে জমির সমস্যা হচ্ছে বলে যারা বলছে, আচ্ছা মানে আপনি বলছেন আসামে এবং ত্রিপুরাতে বর্ডার দেওয়া হয়, বর্ডার দেওয়া কিছুটা অংশ বাকি আছে, সেটা 400 কিলোমিটার। 400 কিলোমিটার নয় প্রদীপ, আমি 300 কত হবে তুমি দেখে নেবে। আমি জাস্ট বলে দিলাম, আমি বললাম পশ্চিমবঙ্গ ধরে, পশ্চিমবঙ্গে আমি আবারও বলছি, যাই হোক না কেন একটা অংশ 100 কিলোমিটার, 100 অংশ, একটা সামান্য অংশ হতে পারে, সামান্য হলেও সেটা 100-র বেশি কাজ হয়েছে। তৃণমূলের কথা, ত্রিপুরা একা নয়, ত্রিপুরা নট অ্যালোন। সেটা দিন আমি বলছি 2 কিলোমিটারও ফেন্সিং যদি বাকি থাকে, 2 কিলোমিটারও যদি ফেন্সিং বাকি থাকে, সেটা কেন ফেন্সিং বাকি আছে? প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 2, ইমিডিয়েট 172 কিলোমিটার ফেন্সিং করার কাজ যে চলছে, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে পশ্চিমবঙ্গে, সেটার উল্লেখ নেই কেন? সেটার উল্লেখ নেই কেন? জমি তুমি দখল করবে, টাকা দেবে, তবে তো হবে। পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, পুরো দেশে নাকি পশ্চিমবঙ্গ থেকে জঙ্গিরা ছড়িয়ে যাচ্ছে। 2016 উড়ি কেন হলো? 2019 কেন হলো? 2025 কেন হলো? 300 কেজি RDX নিয়ে কেন ঢুকে গেল? কেন 25 জন আমাদের নাগরিককে মেরে দিয়ে চলে গেল? কেন 40 জন শহীদ হয়ে গেল? কেন এই যে ফরিদাবাদে যে ঘটনা ঘটলো, 29 কেজির ওপর বিষাক্ত পদার্থ কেন হলো, উদ্ধার হলো? তার মানে সমস্যাটা পাকিস্তানকে কেন্দ্র করে নয়, সমস্যাটা কাশ্মীরকে কেন্দ্র করে নয়। আপনিবার দোষপার করা যাচ্ছে না, ছেড়ে দাও এত সব ঘটনা। গত 2 মাসের তথ্য নাও, এই জানুয়ারি আর ডিসেম্বর, ত্রিপুরাতে কেন এত বাংলাদেশি ধরা পড়ছে? ওদের তো নাকি সব মার্ক করা রয়েছে, ফেন্সিং করা রয়েছে। ত্রিপুরা থেকে কেন এত বাংলাদেশি ধরা পড়ছে?
পয়েন্ট নাম্বার 3 হয়ে গেল, 4 শেষ করব, ক্লোজ করব। সেটা হচ্ছে যে এসআইআর হলো, আপনারা বললেন যে পশ্চিমবঙ্গে ঘুষপেটিয়া ভর্তি হয়ে গেছে, ম্যাপিং আনম্যাপিং যাদেরকে ডাকা হচ্ছে, একটা তথ্য দিয়ে দিন কজন বাংলাদেশি আছে, কজন রোহিঙ্গা আছে। একদম। আর এই যে বয়সের পার্থক্য হচ্ছে কেন জানো তো, 2002 সালে আমার বাবার বয়স যদি 40 থাকে, আর 2025 সালে এসে 2002 সালে আমার বাবার বয়স যদি 18 থাকে, আর 2025 সালে এসে আমার বাবার বয়স যদি 18+25 হয়, ওই কাউন্টটা এআই করতে পারছে না। এআই ওই 2002 সালের 18 বছরের বয়সটাই নিচ্ছে। এইগুলো যারা মাঠে আছে তারা দেখতে পাচ্ছে। টেকনিক্যাল এরর, অবশ্যই এটা নিয়ে আলোচনা থাকবে, কারণ টেকনিক্যাল এররের কথা কিছু মনোজ আগরওয়ালও স্বীকার করে নিয়েছেন যে কিছু এই ধরনের প্রবলেম হচ্ছে। আমি সুস্মিতাদির কাছে আসবো একটা ছোট্ট বিরতির পর। অনুপ্রবেশ ইস্যুতে আমরা থাকবো, একটা বড় ইস্যু। কি বলছে রাজ্যের দুই বিরোধী শক্তি, অবশ্যই আপনার কাছে তুলে ধরবো, সঙ্গে থাকুন। সুস্মিতাদি কি বলবো? ব্যাপারটা হচ্ছে এই যে ফেন্সিং এর যে কথাটা হচ্ছে, মেনলি এই আসাম, ত্রিপুরা এবং বেঙ্গল, এই তুমি তিনটে, বেঙ্গলটা নিয়ে বলো। হ্যাঁ বেঙ্গলটা নিয়ে আমি বলছি যে এই তিনটে রাজ্যেরই মানে বর্ডার শেয়ারিংটা অনেক বেশি। আমি আশা করি বাংলাদেশের তুমিও সাথে। চাইবে যে বিজেপি ক্ষমতা আসলে যদি 5 মাসের মধ্যে বেড়া দেওয়া যায়। উনি আমি- বলেছেন যে 5 মাসের মধ্যে বেড়া দেওয়ার প্রথমত কথা। তোমার এই স্বপ্নটাই অনেক স্বপ্ন। আমার বিজেপি স্বপ্ন ক্ষমতায়- নয়, আরে বাবা উনি বলছে, মানে না, না। যে অমিত শাহ মানে বলছে। তুমি বললে তো যে বিজেপি ক্ষমতায় আসবে, আমি মানে যদি এটা কথাটা না, বলি। তাহলে আগে তুমি কোট করতে যে কে বলেছে। আরে বাবা কিংবা যদি কেউ তো আমি বলেছে। বললাম, আচ্ছা ধরে নাও আমি বলছি যে যদি বিজেপি ক্ষমতায় আসে, হ্যাঁ। তাহলে তুমি কি চাইবে যে 5 মাসের মধ্যে? ক্ষমতায় আসবেও না। আচ্ছা। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে যেটা হচ্ছে বিষয় যে এই যে বেঙ্গলে যেই অংশগুলো জিওগ্রাফিক্যাল ফিচারগুলো দেখতে হবে, এইটা ঠিক কথা যে হঠাৎ করে কেন্দ্র চাপিয়ে দিল যে 50 কিলোমিটার জমি তারা অধিগ্রহণ করে নেবে বর্ডার থেকে, তারা চাইছে। 50 কিলোমিটার তো বলেনি দিদি। হ্যাঁ হ্যাঁ 50 কিলোমিটার বিএসএফ করে এর যাবে। তারা এখতিয়ারের প্রবেশ মধ্যে। করবে। 50 কিলোমিটার জমি না দখল না করে না নেওয়া। না 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 আর আমি বিএসএফ এক থাকবে, সেকেন্ড, এক দুটো কি সেকেন্ড। এক তুমি বলো? না 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 আমি বলছি, ব্যারাকপুরেও তো সেনা ছাউনি আছে, তার মানে আমাকে ব্যারাকপুরে একটু- সাধারণ লোক থাকে না? আমাকে একটু বলতে আচ্ছা দাও। বলো বলো। এইটা বিএসএফ এর মানে এখতিয়ারের মধ্যে চলে যাবে 50 কিলোমিটার জমি। এখতিয়ার, হ্যাঁ এখতিয়ারের মধ্যে চলে যাবে, তাদের হ্যাঁ, তাদের প্রবেশ অনুপ্রবেশ সেখানে অবাধে হবে। বিএসএফ কে অনুপ্রবেশ বলছো? না 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 এখানে আমি বলতে চাইছি হ্যাঁ। তারা মানে কন্টিনিউয়াসলি যাতায়াতটা করবে। হ্যাঁ যাতায়াত করতে পারবে, এবং সেখানে- পেট্রোলিং করবে, মুভমেন্ট হবে বা ক্যাম্প হবে ইত্যাদি। একটা জিনিস হ্যাঁ। এখানে আমরা দেখেছি, আজকে আমরা অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই শুনলাম মহিলা নিরাপত্তার কথা। মহিলা নিরাপত্তার কথা এটাও একটা পয়েন্ট ছিল আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, যে বাংলায় মহিলা নিরাপত্তা নেই। ভারতবর্ষের কোন রাজ্যে না, এটা মহিলা নিরাপত্তা অনুপ্রবেশের আছে? সঙ্গে এর কোনো সম্পর্ক না, না, আমি এটা একটা- বড় ইস্যু, এটা অবশ্যই আলোচনা করা যেতে সেখানে পারে। সেখানে মহিলা নিরাপত্তার সাথে এই বিএসএফ এর মানে এই 50 কিলোমিটারে মানে ঢোকার বেরোনোর এই যে ব্যাপারটা এর সাথেও ইনক্লুডিং আছে, নেই তা না। না, আচ্ছা। সেখানেও তাদের সেফটি সিকিউরিটির ব্যাপার আছে আমাদের রাজ্যে মহিলাদের, ঠিক আছে? এবার মানে সেই বিএসএফ ঢুকলে নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে বলছে। না নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে বলছি না, না কথা আপনি মুখে বসানোর চেষ্টা করবেন না। ওমা, তার ছবি বিষয়টা আমি যদি হচ্ছে বুঝতে না পারি তবে যে জিজ্ঞেস এখানে করবো। সেফটি সিকিউরিটির বিষয় আছে, মানে safety বিষয়- বাড়বে না কারণ কমবে? আমরা দেখেছি এই জায়গায় এরকম ঘটনা ঘটেছে, হ্যাঁ, তা বহু। সেটা বলো, তাহলে তুমি বহু আমার ঘটনা মুখে বলছো ঘটেছে। কেন? হ্যাঁ, হ্যাঁ। এবং যাই হোক, তবে তারা তো আজকে মানে বলে না বুক চিতিয়ে তারা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু রক্ষা করছে আমাদের সমস্ত রাজ্যগুলোকে এবং আমাদের দেশগুলোকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয় জিওগ্রাফিক্যাল ফিচারটা একটা ফ্যাক্টর, জলপথে সেখানে ফেন্সিং করা সম্ভব নয়, এবং এই যে ঘুষপেটিও করে করে মানুষের কান খেয়ে নিচ্ছে, ওনার কাছে এই ঘুষপেটিও হিসেবে ঘুষপেটিয়া কজন এখন পর্যন্ত বেরিয়েছে? বেশ, সেটা- আজ পর্যন্ত দেখাতে সেটা তো পারেনি। বলবে। কতজন বাংলাদেশি, কতজন রোহিঙ্গা একদম, একদম। আজ পর্যন্ত দেখা যায়নি। একদম। সারা দাদা, মানে রিকেশ, সারা ভারতবর্ষে রিকেশ, 1.5 একটু কোটি actuality-টা আমায় রোহিঙ্গা বলুন তো। আছে কিনা জানা নেই, হ্যাঁ, অথচ হ্যাঁ, বলছে হ্যাঁ। বাংলায় নাকি 1.5 কোটি রোহিঙ্গা তুমি আছে। একটু ঠান্ডা হও, এখনো এই সময় আসেনি, এখনো এই যে সমস্ত ডিসক্রিপেন্সি কমপ্লিট হওয়ার পরে কস্টটা উল্লেখ করা হবে। এর পেছনে সুপ্রিম কোর্টের রায় আছে দিদি, চিৎকার করে তো লাভ নেই। হ্যাঁ আচ্ছা, মানে মোদ্দা কথা হচ্ছে যে এই বেড়া নেই যেটা 2216 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ শেয়ার করে, তার মধ্যে 600 কিলোমিটার হচ্ছে এখনো আনফেন্সড হয়ে রয়েছে। 569। এবার ওর মধ্যে হচ্ছে যে Almost 600। অলমোস্ট 600, তার মধ্যে হচ্ছে 113 কিলোমিটারকে তুমি কিছুতেই ফেন্স করতে হবে না, সেখানে জলাভূমি আছে, আচ্ছা। মানে জল আছে, ইয়ে আছে সেই জায়গাটা। আর 456 কিলোমিটার তুমি হচ্ছে যে বেড়া দিতে পারো, যেটা এখনো বেড়া দেওয়া হয়নি। বেশ। কিন্তু 77 কিলোমিটার কিন্তু 456 কিলোমিটার কিন্তু একটা স্ট্রেচ নয়, মানে খাপে বিভিন্ন জায়গায় রয়েছে। সে তো অবশ্যই। তার মানে তুমি ওই জায়গাগুলোকে যদি ইন্টেন্সলি ওই জায়গাগুলো যেগুলোকে তুমি ধরেই নিচ্ছ যে ওখান থেকে আসতে পারে, তাহলে ওখানে তোমাকে বিএসএফ কে বেশি বাড়াতে হবে। এইটা হচ্ছে মূল বিষয়। বিএসএফ কে যদি ওখানে কনসেন্ট্রেট করা যায়, তাহলে আমার মনে হয় অনুপ্রবেশ হবে না। এক
দুই হচ্ছে অনুপ্রবেশ করতে গেলে কিন্তু দুটো বেড়া টপকাতে হয়, একটা বাংলাদেশের বেড়া টপকাতে হয়, একটা আর একটা হচ্ছে ভারতবর্ষের বেড়া। মাঝখানটা no man's land। না তাহলে হ্যাঁ। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবে না যে তোমার ওখান থেকে অনুপ্রবেশ হচ্ছে, তুমি তোমার লোককে আটকাও? তার দায়িত্ব তো ওখানে বলা যে তুমি তোমার লোককে আটকাও, ওখান থেকে বড্ড বেশি লোক এপাশে চলে আসছে। সেটা জ্যোতিবাবু বলেছিল সেই সময় দাঁড়িয়ে যে আপনার ওপাশ থেকে অনেক মানুষ এদিকে চলে আসছে, আপনাকে এই জায়গাটা আটকাতে হবে। এইটাও ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সবচেয়ে বড় দায়িত্ব। দুই হচ্ছে বাংলাদেশি যারা এই মুহূর্তে তোমরা ক্যামেরায় দেখিয়েছো, অনেকে ওখান দিয়ে ওই এসআইআর এর সময় অনেকে টপকে মানে চলে যাচ্ছিল। যখন চলে যাচ্ছিল তারা বারবার বলছে যে আমরা পয়সা দিয়ে ঢুকেছি। এইটা হচ্ছে মারাত্মক কথা। এই পয়সাটা কে ভাগ করছে? 6,000, 7,000, কার কাছে এই ভাগ যাচ্ছে? কোন যদি পুলিশ অফিসার থাকে তাহলে পরিষ্কার করে তাদেরকে অ্যারেস্ট করে বললো না যে তুমি পুলিশ অফিসার, বলো কোন পুলিশ অফিসারকে তুমি পয়সা দিয়েছো, কিংবা কোন দালালকে দিয়েছো, তার নাম আর অ্যাড্রেসটা দাও, বিএসএফ সাকে ধরে নিয়ে এসে বলবে কোন পুলিশ অফিসারকে পয়সা দিয়েছো। তার মানে এই খেলাটা চলছে মাঝখান থেকে। এখানে দাঁড়িয়ে মানুষকে ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী বলে মানুষকে পুরো মানে ভিশনটাকে ডাইলিউট করে দেওয়া হচ্ছে। একটা অদ্ভুত রকম ভাবে এক শ্রেণীর মানে সংখ্যালঘু সম্প্রদায়কে এমন ভাবে চিহ্নিত করে দেওয়া হচ্ছে যেন মনে হচ্ছে যে তারাই বাংলাদেশ থেকে টপকে এসেছে। এমনকি বহু হিন্দু মানুষ তারাও মানে সিনিয়র সিটিজেনরা বুঝতে পারছে না যে তাদেরকেও নাকি ডিপোর্ট করে পাঠিয়ে দেবে। এবং এই আতঙ্কে কিন্তু বহু সিনিয়র সিটিজেন মারা যাচ্ছে। প্রদীপ্ত দা ছোট্ট করে 30 সেকেন্ডে বলুন। আমি বলবো যে আমার কথা আবারও বলছি, কাউকে বিশ্বাস করতে হবে না। প্রেস ইনফরমেশন ব্যুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার ফেন্সিং অন ইন্দো বাংলাদেশ বর্ডার এটা বেরিয়ে গেছে 2025 সালের 20 আগস্ট। 2025 সালের 20 আগস্ট এটা নিত্যানন্দ রায়ের স্টেটমেন্ট, এবং সেখানে পরিষ্কার তথ্য তুলে ধরা হয়েছে কত শতাংশ ফেন্সিং হয়নি, কেন হয়নি, কি কারণে হয়নি, এ টু জেড। তার মধ্যে যেটা দাদা তথ্য এটা নিয়ে আলোচনা করাটা মানে বিতর্কের ঊর্ধ্বে আর কি। বিতর্কের আমি বলতে চাইছি যে এখানে ঘুষপেটিয়া ভরে যাচ্ছে যে কথাটা বলছে, সেখানে নিত্যানন্দ রায় বলছে 2023 সালে 1547 জনকে ধরা হয়েছে, 2024 সালে 1669, আর 2025 সালের 31 জুলাই অবধি 723 জন ধরা পড়েছে বর্ডার ক্রস করতে গিয়ে। না সেটা তাহলে না, এবং সেটা পুলিশ করেছে, পুলিশের সঙ্গে হয়েছে। তাহলে যখন বলা হচ্ছে পুলিশের মাধ্যমে কেন হচ্ছে না, পুলিশ কেন কেস করছে না, তাহলে এই যে প্রায় 3,500-এর বেশি লোক এখন জেলে রয়েছে বাংলাদেশি, তারা কাদের মাধ্যমে রয়েছে? আমি বুঝতে পেরেছি। তবে এটা বাস্তব যে 1947-এ পশ্চিমবঙ্গের জনসংখ্যা আর আজকে 2026-এ পশ্চিমবঙ্গের জনসংখ্যা, এটা আমাকে প্রথম হচ্ছে হিসেব করতে হবে। করার পর এই যে জন্মহার, সে একটু স্টাডি করতে হবে এটা নিয়ে। জন্মহার যদি আমি তার সঙ্গে ক্যালকুলেট করি তাহলে পরিষ্কার ফিগারটা চলে আসবে। তার আগে অবশ্যই আদমশুমারি করা দরকার, এই জনগণনা সেন্সাসের ডেফিনেটলি দরকার রয়েছে। তবে কিন্তু চালচিত্রটা পরিষ্কার হবে, যেটার দায় কিন্তু ডেফিনেটলি কেন্দ্র সরকারের অনেকটাই রয়েছে। আজকে এখানে আমরা শেষ করব, আর আলোচনার সময় নিয়ে আমি দিদিকে ফাল্গুনিদিকে সময় দিতে পারলাম না, সরি। ফাল্গুনিদি, প্রদীপ্তদা, সুস্মিতাদি এবং রিতেশদা প্রত্যেককেই ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তী খবরে নজর রাখবেন। নমস্কার।